নমস্কার সকলকে। তো মিসলিনিয়াসের রেস কেটে গেছে, সামনে আমাদের ক্লার্কশিপ পরীক্ষা, হাতে সময় 2 মাসেরও কম। সিস্টেম অফ হয়ে যাবে, ব্যাটারি চালু হয়ে গেছে, ওই দিকে এগুলো বন্ধ করে দিন। তো হাতে আমাদের সময় 2 মাসেরও কম, এমত অবস্থায় দাঁড়িয়ে আমরা ক্লার্কশিপের আজকে থেকে একটা সিরিজ চালু করছি, যেটাতে হচ্ছে তোমাদের সম্ভাব্য যে প্রশ্নগুলো আসতে পারে বা আসার চান্স আছে বলতে পারি, সেই ধরনের বেশ কিছু প্রশ্ন নিয়ে তোমাদের প্র্যাকটিস সেট করানো হবে, সাথে ডিটেলস আলোচনা করা হবে। একই সাথে তোমাদের রেলওয়ের বিগত বছরের জিকের পেপারের প্রশ্ন খুব তাড়াতাড়ি আসছে এবং অঙ্কের ক্লাসও তোমাদের অলরেডি দিয়ে দেওয়া হয়েছে, শুধুমাত্র রেলকে লক্ষ্য রেখে যে ক্লাস আমাদের চালু হয়েছে। একই সাথে আমাদের অনলাইন ক্লাসও 1 অক্টোবর থেকে শুরু হচ্ছে। যদি কেউ চাও আমাদের সাথে যুক্ত হতে, আমাদের যে যোগাযোগের মাধ্যমগুলো আছে সেখানে তোমরা যোগাযোগ করতে পারো। তো চলো আজকে প্রথম প্রশ্নে আসা যাক। আজকে আমাদের প্রথম প্রশ্ন আছে, ভারতে এখনো পর্যন্ত কতবার আর্থিক জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে? এই জরুরি অবস্থা থেকে বেশ কিছু কোশ্চেন আমাদের এসে থাকে অলরেডি। তো এখনো পর্যন্ত আর্থিক জরুরি অবস্থা ঘোষণা করা হয়নি, অর্থাৎ কখনোই নয়। আচ্ছা, যদি আমরা বলি যে জরুরি অবস্থা কোন আর্টিকেলের সঙ্গে সম্বন্ধিত, তো আমরা দেখতে পাচ্ছি 360 নম্বর ধারায়, হয়তো অন্য ডার্ক কালার দিলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো 360 নম্বর ধারায় বলা হচ্ছে এই আর্থিক জরুরি অবস্থার কথা। কত নম্বর ধারা? 360 নম্বর ধারা। আর যদি বলি এখনো পর্যন্ত মোট কতবার জরুরি অবস্থা চালু হয়েছে ভারতে, মোট 3বার চালু হয়েছে, মোট 3বার জারি হয়েছে। কবে কবে যদি আমরা বলি, না 1962-তে হয়েছে, আর কবে হয়েছে 1971-এ হয়েছে, আর কবে হয়েছে 1975-এ হয়েছে। যদি বলি কোন কোন সময়, না 1962-তে কে হয়েছিল, ইন্দো চায়না যুদ্ধের কারণে। 71-এ হচ্ছে ইন্দো পাক যুদ্ধের কারণে, ভারত পাকিস্তান যুদ্ধের কারণে। এবং 75-এ কি হয়েছিল, 75 হচ্ছে ইন্টারনাল ডিস্টারবেন্সের জন্য, ভারতের অভ্যন্তর গোলযোগের জন্য। তাহলে দেখতে পাচ্ছি 360 নম্বর ধারায় আমাদের আর্থিক জরুরি অবস্থার কথা বলা হচ্ছে এবং 3বার এখনো পর্যন্ত আমাদের জরুরি অবস্থা চালু হয়েছে, যেটা হচ্ছে 1962 সালে আমাদের ভারত চায়না যুদ্ধের সময়তে, 1971-এ ভারত পাকিস্তান যুদ্ধের সময়তে এবং 1975-এ হচ্ছে ভারতের অভ্যন্তর গোলযোগের জন্য। তাই সাধারণত এই ধরনের প্রশ্ন এসে থাকে, প্রিভিয়াস ইয়ারে এসছে। নেক্সট দেখো, একটু দেখে রাখবে এগুলো। মূল্য নিয়ন্ত্রণ নীতি প্রচলন করেন কে? মূল্য নিয়ন্ত্রণ নীতি প্রচলন করেন আলাউদ্দিন খলজি। একই সাথে একটা প্রশ্ন আছে যে রেশনিং ব্যবস্থা বা রেশনিং ব্যবস্থা কে চালু করেন? না এটাও হচ্ছে আলাউদ্দিন খলজি। এ থেকে আর আমাদের কি প্রশ্ন এসে থাকে সাধারণত, মোহাম্মদ বিন তুগলক, কুতুবউদ্দিন আইবক। মোহাম্মদ বিন তুগলককে আমাদের বলা হয়ে থাকে পাগলা রাজা বলা হয়। কুতুবউদ্দিন আইবক ছিলেন দিল্লির প্রথম সুলতান শাসকের প্রতিষ্ঠা। কত? 1206 থেকে 1210। পোলো খেলতে গিয়ে ঘোড়ার পিঠ থেকে পড়ে উনি মারা যান। তাহলে মাত্র 4 বছর সুযোগ পাচ্ছেন। আর একটা জিনিস, আমাদের ইলতুৎমিশ কি হয়, না ইলতুৎমিশের পরে হচ্ছে না সুলতান রাজিয়া সিংহাসনে বসেন। দিল্লির প্রথম মহিলা সুলতান, যাকে আমরা বলে থাকি শাসক, যেটা হচ্ছে রাজিয়া। আর একটা হচ্ছে ইলতুৎমিশকে বলা হয় প্রকৃত প্রতিষ্ঠাতা, সুলতানের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়। প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়ে থাকছে হচ্ছে আমাদের ইলতুৎমিশকে প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হচ্ছে। একই সাথে কি বললাম, না ওনার মেয়ে রাজিয়া প্রথম অভিজাত শ্রেণীদের সমর্থনে দিল্লির সিংহাসনে বসছেন, প্রথম মহিলা যিনি। নেক্সট দেখো, মুসলিম লীগ গঠিত হয় কবে? মুসলিম লীগ গঠিত হয় 1906 সালে হচ্ছে মুসলিম লীগ গঠিত হয়। নেক্সট দেখো, কৃষ্ণদেব রায় কোন রাজ্যের শাসক ছিলেন? উজ্জয়িনী, বিজয়নগর, দেবগিরি, দ্বারসমুদ্র। কৃষ্ণদেব রায় হচ্ছে বিজয়নগরের হচ্ছে শাসক ছিলেন এই কৃষ্ণদেব রায়। আর একটা জিনিস আমরা পরবর্তীকালে দেখতে পাবো, এই যে ধই,
আচ্ছা, এখানে কোশ্চেন একটু মিস গেছে। ধৈ কোন ছিলেন, এখানে ধৈ কোন রাজসভার সহকবি ছিলেন, এটা কোশ্চেনটা ছিল, কিন্তু হয়তো কোনো কারণে টাইপ করা হয়ে ওঠেনি, তো টাইপিং মিস্টেকের জন্য এটা লেখা হয়নি। ধৈ হচ্ছে লক্ষণ সেনের সভাকবি ছিল বলতে পারি। একই সাথে জয়দেবও ছিলেন। জয়দেব হচ্ছে গীত গোবিন্দম, এর আগে বহুবার এসছে। গীত গোবিন্দম হচ্ছে জয়দেবের লেখা। ধৈ লেখা কাব্যের নাম হচ্ছে পবনদূত। পবনদূত হচ্ছে ধৈর লেখা। নেক্সট দেখো, পৃথিবীর কোন দেশ সর্বপ্রথম কেন্দ্রীয় ব্যাংক প্রতিষ্ঠিত হয়? সর্বপ্রথম গ্রেট ব্রিটেনে হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক প্রতিষ্ঠিত হয়। স্যার কারেন্ট এসে গেছে। হীরাকুদ বাঁধ কোন নদীর ওপর অবস্থিত? হীরাকুদ বাঁধ কোন নদীর ওপর অবস্থিত? হীরাকুদ বাঁধ হচ্ছে মহানদীর ওপর অবস্থিত। মহানদী হচ্ছে বিশ্বের, যদি বলি আমরা দীর্ঘতম বাঁধ, তাহলেও কিন্তু এই একই উত্তর হবে, যেটা হচ্ছে হীরাকুদ বাঁধ। একই উত্তর হবে হীরাকুদ বাঁধ। প্রায় 55 কিলোমিটার হচ্ছে লম্বা হচ্ছে এই হীরাকুদ বাঁধ, প্রায় 55 কিলোমিটার লম্বা। প্রায় তৈরি করতে কদিন সময় লেগেছিল? 5 বছর সময় লেগেছিল, প্রায় 5 বছর সময় লেগেছিল। এটা 1957 সালে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়। তৈরি করতে লেগেছিল হচ্ছে 1948, তাহলে +5 করলে আমরা বুঝতে পারছি 5 বছর সময় লেগেছিল। 1957 সালে হচ্ছে এটা ওপেন হয়। তো নেক্সট দেখো, অবস্থিত কোথায়? না, উড়িষ্যায়। সকালের শান্তির দেশ বলা হয় হচ্ছে কোরিয়াকে, হচ্ছে সকালের শান্তির দেশ বলা হয় কোরিয়াকে, হচ্ছে সকালের শান্তির দেশ। আরও যে একটা জিনিস, যদি বলে চিরশান্তির শহর বা নীরব শহর, যদি চিরশান্তির বলা হয় তাহলে উত্তর হবে রোম। চিরশান্তির শহর বা আমরা নীরব শহর বলতে পারি। আর একটা বলছি দ্বীপনগরী বলে উত্তর হবে হচ্ছে ইতালির ভেনিস হচ্ছে দ্বীপনগরী। আর সকালের শান্তির দেশ আমরা উত্তর পেলাম কোরিয়া। নেক্সট দেখো, মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু কে ছিলেন? মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু ছিল হচ্ছে জি.কে. গোখলে বা গোপাল কৃষ্ণ গোখলে। তাহলে জি.কে. গোখলে, তার নিচে এনার শিষ্য হচ্ছে মহাত্মা গান্ধী, তার নিচে হচ্ছে, অর্থাৎ এনার শিষ্য হচ্ছে চিত্তরঞ্জন দাস, ওনার শিষ্য হচ্ছে সুভাষচন্দ্র বসু। তো দেখো একদম পরপর আমি দিয়ে দিলাম। গোপাল কৃষ্ণ, সময় বাঁচাতে আমি শর্টে লিখেছি, গোপাল কৃষ্ণ গোখলে, ওনার শিষ্য হচ্ছে মোহনদাস করমচাঁদ গান্ধী বা মহাত্মা গান্ধী, তেনার নিচে আছে, অর্থাৎ ওনার শিষ্য হচ্ছেন পলিটিক্যাল গুরু আর কি, চিত্তরঞ্জন দাস, ওনার আবার রাজনৈতিক শিষ্য হচ্ছেন সুভাষচন্দ্র বোস। নেক্সট দেখো, ভারতের পূর্বতম বিন্দু কোনটা? এই ধরনের প্রশ্ন এর আগে বহুবার এসছে। উত্তরতম বিন্দু, দক্ষিণতম বিন্দু, পূর্বতম বিন্দু বহুবার এসছে। দেখো, প্রথমে আছে আমাদের ইন্দিরা পয়েন্ট, যেটা হচ্ছে আমাদের দক্ষিণতম বিন্দু। যেটা হচ্ছে আমাদের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছে আছে। নেক্সট দেখো, ইন্দিরা কল যে সিয়াচেন হিমবাহের কাছে অবস্থিত, এটা হচ্ছে উত্তরতম বিন্দু। নেক্সট আছে হচ্ছে কিবিতু, অরুণাচল প্রদেশে আছে, এটা হচ্ছে আমাদের পূর্বতম বিন্দু। নেক্সট হচ্ছে আমাদের কন্যাকুমারী, যেটা আমাদের এখন অপশানের মধ্যে কিছুই নেই, যেটা আমরা পাবো হচ্ছে গুহরমতি, গুজরাটে অবস্থিত গুহরমতি।
গুজরাটে অবস্থিত। এটাকে বলা হয় পশ্চিমতম বিন্দু। পশ্চিমতম বিন্দু হচ্ছে গুহার মধ্যে, এটা গুজরাটে অবস্থিত। তাহলে কি বললাম, ইন্দিরা পয়েন্ট আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছে অবস্থিত, যেটা হচ্ছে দক্ষিণতম বিন্দু। উত্তরতম হচ্ছে ইন্দিরাকল, কিবিতু হচ্ছে পূর্বতম, পশ্চিম হচ্ছে গুহরমতি, গুজরাট। আমি এতক্ষণ ধরে যেগুলো আলোচনা করলাম সেগুলো সবই কিন্তু প্রিভিয়াস ইয়ারে এইভাবে প্রশ্নগুলো এসছে সেই অনুযায়ী। অর্থাৎ যদি এরকম হয় যে কোনো কারণে যদি এরকম কোশ্চেন দেয় যে ভারতের পুরোতম বিন্দু কোন রাজ্যে অবস্থিত, অরুণাচল প্রদেশ, তো সেখানে আমি কিবিতু বললাম যে পুরোতম বিন্দু হচ্ছে কিবিতু, এটা অরুণাচল প্রদেশে অবস্থিত। তো বিভিন্নভাবে প্রশ্নটা এসে থাকে। হয়তো অনেকে কমেন্ট করতে পারো যে এই হয়তো প্রশ্ন আসেনি, কোন রাজ্যভাবে এসছে। একাধিকভাবে প্রশ্নগুলো এসছে, আমি যার জন্য এটা ডিটেলসে একটু বলে দিলাম। নেক্সট দেখো, উত্তরাখণ্ডের কোন জেলায় কেদারনাথ মন্দির রয়েছে? উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগে হচ্ছে কেদারনাথ মন্দির রয়েছে। নেক্সট, কে বলেছিলেন চোখের বদলে চোখ নিলে গোটা পৃথিবী অন্ধকার হয়ে যাবে? মহাত্মা গান্ধী বলেছিলেন। বিখ্যাত উক্তিটি মহাত্মা গান্ধীর। চার ইয়ারি কথা উপন্যাসটির লেখক কে? চার ইয়ারি কথা উপন্যাসটির লেখক হচ্ছে বীরবল। বীরবল, তার প্রকৃত নাম কি? প্রকৃত নাম হচ্ছে প্রমোদ চৌধুরী। ছদ্মনাম কি? ছদ্মনাম বললাম বীরবল। নেক্সট, ক্ষেত্রী খনিটি কোন ধাতু উত্তোলনের জন্য বিখ্যাত? ক্ষেত্রী রাজস্থানে অবস্থিত, এটি হচ্ছে তামা উত্তোলনের জন্য বিখ্যাত। নেক্সট, ইমপিচমেন্টের মাধ্যমে নিচের কোন ব্যক্তিকে তার পদ থেকে সরানো যেতে পারে? সংসদের উভয়কক্ষে উত্থাপন করা যেতে পারে এবং 2/3 মেজরিটির মাধ্যমে সেটিকে পাস করাতে হবে, এবং সংবিধানের 61 নম্বর ধারায় ইমপিচমেন্টের কথা বলা হচ্ছে। এটা হচ্ছে রাষ্ট্রপতিকে তার পদ থেকে অপসারিত করা যেতে পারে। প্রতি বছর লোকসভায় কে বাজেট পেশ করেন? প্রতি বছর লোকসভায় বাজেট পেশ করেন হচ্ছে অর্থমন্ত্রী। আর্টিকেল 112-তে যার উল্লেখ আছে, আর্টিকেল 112-তে যার উল্লেখ আছে। নেক্সট, সুপ্রিম কোর্টের বিচারপতির অবসর গ্রহণের বয়স কত? যদি সুপ্রিম কোর্ট বলে তাহলে হচ্ছে 65, যদি হাইকোর্ট বলে তাহলে হবে 62। নেক্সট, প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া থাকে, এটি নিউটনের কোন গতিসূত্র? এটি নিউটনের হচ্ছে তৃতীয় গতিসূত্র। এছাড়াও আমাদের কোশ্চেনের আগে এসছে যে রকেট উত্থাপন নিউটনের কোন গতির সঙ্গে সম্পর্কিত? তাহলে উত্তর হবে কি? তৃতীয় গতিসূত্র। কোষের সুইসাইড ব্যাগ কোন অঙ্গাণুকে বলা হয়? কোষের সুইসাইড ব্যাগ বলা হয় লাইসোজোমকে। লাইসোজোমকে হচ্ছে কোষের সুইসাইড ব্যাগ বলা হয়। মাইটোকন্ড্রিয়াকে বলা হয় শক্তিঘর। রাইবোজোমকে বলা হয় প্রোটিন ফ্যাক্টরি। কোন ভিটামিনের বিজ্ঞানসম্মত নাম ক্যালসিফেরল? কোন ভিটামিনের বিজ্ঞানসম্মত নাম ক্যালসিফেরল? ভিটামিন ডি এর বিজ্ঞানসম্মত নাম হচ্ছে ক্যালসিফেরল। সূর্যের রোদে যা পাওয়া যায়। ভিটামিন সি হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। ভিটামিন সি হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। ফাইলোকুইনিন হচ্ছে ভিটামিন কে, যেটা হচ্ছে রক্ত তঞ্চনে সহায়তা করে। ভিটামিন এ হচ্ছে রেটিনল, যেটা গাজরে শাকসবজিতে অধিক পরিমাণে পাওয়া যায়, এবং ভিটামিন এর অভাবে আমাদের সাধারণত চক্ষুজনিত যে রোগগুলো সেগুলো হয়। এবং ভিটামিন সি হচ্ছে আমাদের টক জাতীয় যে ফলগুলো, যেমন লেবুতে বেশি করে পাওয়া যায় ভিটামিন সি। তো আমাদের যেটা কোশ্চেন ছিল বিজ্ঞানসম্মত নাম ছিল ক্যালসিফেরলের, যেটা আমাদের উত্তর পেলাম ভিটামিন ডি। আজকের ক্লাস এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি আমরা দ্বিতীয় ক্লাস নিয়ে আসছি। আর একটা কথা, যখন আমি বিজনেস সেট করাচ্ছিলাম অনেকেই বলছিলে যে এত সহজ প্রশ্ন করিয়ে কি হবে। তো প্রথমত বিজনেস পরীক্ষা দিয়ে অনেকে এটা বুঝতে পেরেছো যে রিভিশন খুব বেশি করে দরকার। কোশ্চেনের মান যেমনই হোক আমাদের রিভিশনটা বারবার দরকার, যেন 50-50 যে কোশ্চেনগুলো আমাদের মনে হচ্ছে যাতে সেইগুলোতে ডাউট না থাকে। তো সেটগুলো করো, আশা করছি সবাই উপকার পাবে। তো কার কত স্কোর হচ্ছে যদি কেউ করে থাকো একটু জানাতে পারো আমাকে। খুব তাড়াতাড়ি আমরা এর পরের ক্লাস নিয়ে আসছি। ধন্যবাদ সকলকে।